ভারত একটি অন্য গ্রহ, যা অন্য দেশের থেকে আলাদা, একটি ভিন্ন সমান্তরালে আছে, পিছিয়ে আছে। কিন্তু এই দেশে কিছু উন্নতির সম্ভাবনাও আছে, বড় এবং উন্নত শহরগুলো। এমন শহরের মধ্যে বেঙ্গালুরু রয়েছে, যেখানে আমি এখন আছি। এই শহরটিকে ভারতের সিলিকন ভ্যালি বা ভারতীয় স্টার্টআপ গুলোর রাজধানী বলা হয়। কিন্তু শহরের মধ্যে হাঁটলে গোবরের উপর পা পড়তে পারে বা চাকায় চাপা পড়ে যেতে পারে। এখানে বেঙ্গালুরুর একটি ব্যস্ত এবং অরাজক রাস্তায় টুকটুক। ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং বেঙ্গালুরু এটি গর্ব। এটি দ্রুত বিকশিত হচ্ছে, জীবনযাত্রার মানে রাজ্যের অন্যতম সেরা হিসেবে বিবেচিত। কিন্তু ভারত এবং এর সবচেয়ে উন্নত শহরও ইউরোপীয়দের জন্য শক সৃষ্টি করতে পারে। কেউ মারা গেছে এই দুর্গন্ধে মনে হচ্ছে। 1, 2, 3, 4, 5টি কুকুর। এখানে আরো 2টি আছে। এই তো, তুই এখানে আয়। তুই তো যেন পবিত্র এবং দুর্গন্ধ হচ্ছে যেন পাপী। ভারতে পরিচ্ছন্নতার সমস্যা রয়েছে। ফলস্বরূপ শুধুমাত্র ডায়রিয়ার কারণে এখানে প্রতি বছর 5 লাখ মানুষ মারা যায়। কলেরা, টাইফয়েড, হেপাটাইটিস এবং পরজীবী এসব কিছু খাবার এবং পানির মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়তে পারে। তারা থেরাপিতে শিখেছে। এখানে আসলে জল সাশ্রয়ের সমস্যা রয়েছে, এটা স্বাভাবিক। এখন বিদ্যুৎ চলে গেছে। বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, শীঘ্রই এটি আবার চালু হবে। বিদেশিদের দূরে সরিয়ে দেয়, কিন্তু বেঙ্গালুরুতে সাদা মানুষদের দেখা মেলে। তারা কেমন মানুষ হিসেবে এই কিশোররা? শিশে সুলভ শেষ। আমি সাদা, সবাই তাকিয়ে আছে এবং সবাই প্রশ্ন করছে। আমি ফ্রন্ট খুঁজে পাব, আর এখানে তুই তো সাদা, এটা তো নিশ্চিত। হ্যাঁ, 3 জন মিলে আমাদের জন্য খাবার এনেছে। সাদা মানুষরা অভ্যস্ত হয়ে যাচ্ছে। এবারই প্রথম তারা এমন সাদা মানুষকে উপরে দেখে। হ্যাঁ, তারা আমার ছবি তুলেছে। অরাজকতা, ময়লা এবং মানুষের ভিড়, কিন্তু একই সময়ে অগ্রগতি এবং এশিয়ান রোমান্টিকতা। সব সোশ্যাল মিডিয়ায় ধোবা কারমানভের চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং শুরু করি। এটা আমি ভারতীয় বিমানে। ভারতে উড়ে যাওয়া এখন আর বিরক্তিকর নয়। আমার প্রতিবেশী রানওয়ের ঠিক উপরেই একটি শো আয়োজন করেছে। প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি এবং সব অন্যান্য বিমানগুলোকে ব্লক করে রেখেছি। ঘোষণা করা হলো, যেমন ডাক্তার দরকার। যাত্রীদের মধ্যে কি কোনো ডাক্তার আছেন? ডাক্তার পাওয়া গেল, কিন্তু তার পছন্দ হয়নি। অবশেষে ক্যাপ্টেনের একটি বুদ্ধিমান সিদ্ধান্ত, শুধু উপেক্ষা, আমরা উঠছি। এটা তো ভারত। জানালার মাধ্যমে আর্দ্রতা অনুভব করা যাচ্ছে। শহরগুলো এলোমেলোভাবে সাজানো, খনিগুলো আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। ব্যাঙ্গালোরের কাছে উঁচু সেতু এবং ব্যস্ত রাস্তা। বাসে উঠেই আমি বিশাল ট্রাফিকে পড়ে গেলাম, যেখানে এমনকি মোপেডও দাঁড়িয়ে আছে। আমরা খুব দীর্ঘ সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছি। স্টেশনে আমি শুধু থমকে দাঁড়িয়ে আছি এবং দেখছি মানুষের সংখ্যা মিলিয়ন এবং তারা প্রতিটি বাসের উপর ঝাঁপিয়ে পড়ছে। এখানে একটি মেয়ে আছে, মনে হচ্ছে সে সুস্থ, কিন্তু সে 4 পায়ে হামাগুড়ি দিচ্ছে যেন কাঁকড়া এবং ভিক্ষা চাইছে। আর এই মাতাল লোকটি আমার ঠিক সামনেই দামারের উপরে গেল, আর পুলিশ তাকে উঠে চলে যেতে বলল। ল্যাম্প নেই একদম, আর যারা ক্লান্ত তারা সিঁড়ির উপর বসে পড়ছে। এই ছোট ছেলেটার রুকসাক তার চেয়ে বড়। আমি তো এটিএম থেকে রুপি তুলেছি এবং কেন্দ্রের চারপাশে ঘুরতে যাচ্ছি। কিছু খাওয়ার মতো জিনিস খুঁজতে হবে। সর্বত্র গরুর গোবরের পিঠা। এতে কেউ মজার মতো পা দিয়েছে, কিন্তু আমি এখনো তাদের মধ্যে দিয়ে সফলভাবে চলে যাচ্ছি। বেঙ্গালোরের রাস্তাগুলো পুরোপুরি বাজারের মতো। মানুষেরা তাদের পিঠে বিশাল ব্যাগ এবং পণ্য ভর্তি বাক্স নিয়ে যাচ্ছে। আরও সিরিয়াস ব্যবসায়ীরা মহিষ এবং গাড়ি কিনছেন। কিছু গাড়িতে মানুষই জোড়া লাগানো। স্রেফ ট্রাফিকে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, যার মধ্যে একটি মহিষ। কারণ এটা প্রথম নয়। কি হচ্ছে আমি পুরোপুরি বুঝতে পারছি না। কিছু একটা অদ্ভুত হট্টগোল চলছে। এখানে আমাকে কিছু একটা ঠেলে দিচ্ছে জোরে। আমি শুধু রাস্তা পার করছি। নিরাপদে চলাফেরা করা হচ্ছে। তোর মায়ের গালি।
এমন একটা বাধা যেন এটা পুরোপুরি অতিক্রম করা সম্ভব নয়। সবাই শুধু দাঁড়িয়ে আছে। আমি যাচ্ছি, তুমি বিশেষভাবে পার হবে না। আরো বেশ কিছু করিডোর। এটা সম্ভবত পুলিশ নয়, সে গাড়ির ওপর লাথি দিয়ে আঘাত করছে তা নির্দেশ করছে। সে এভাবে নিয়ন্ত্রণ করছে। এখান থেকে 2 তলা স্লিপার বাসগুলো ছাড়ে। তাদের ছাদেও পণ্য ভর্তি বস্তা উঠানো হচ্ছে। শব্দ তো যথেষ্টই আছে, কিন্তু এখানে একটি কিশোর অর্কেস্ট্রা হাজির হয়। যথাযথ খাবার খুঁজে পাওয়া খুবই কঠিন। কিছু অদ্ভুত জিনিস বিক্রি হচ্ছে। শেষে আমি টায়ার মেরামতের দোকানের ঠিক পাশে একটি সন্দেহজনক রুটি কিনি। এখানে টুকটুক এবং মোটরসাইকেল মেরামত করা হয়, আর এটাই সার্ভিসের মালিক। এটা আপনার গ্যারেজ? হ্যাঁ, এটা আমার গ্যারেজ। এখানে আপনারা কি করছেন? এটা কি ধরনের কাপ? এটা সবই দৌড়ের জন্য। আপনি কি নিজে অংশগ্রহণ করেছিলেন? হ্যাঁ, এটা সব প্রথম স্থান কাপের জন্য। আপনার ব্যবসা কি যথেষ্ট টাকা আনে? না, আমি শুধু কাজ করছি এবং আমি খুব খুশি, কারণ মোটরসাইকেলই আমার জীবন। এই ছেলেগুলো তার কর্মচারী, আর তারা এই মোটরসাইকেলের ব্রেক ঠিক করতে একটু অনিশ্চিত মনে। এতে মারা যাবে না। রুটি আমাকে মুগ্ধ করেনি, আমি সভ্যতার খোঁজে যাচ্ছি। এটা হেলমেটের চেয়ে বেশি টুপি। টুকটুক এবং জলহস্তির পাশাপাশি ট্রাফিকে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষও, যারা দাড়িতে বাঁধা। কিছু কষ্টে তাদের পেছনে ফেলে এলাম। এটা এখন ব্যবসায়িক এলাকার মতো কিছু। এখানে একটু বেশি জায়গা আছে, বিভিন্ন দোকানগুলো ভালো আলোতে সাজানো। তাহলে আমি এখানে এসেছি শুধু খেতে, যাতে মরে না যাই। আমাকে ম্যাকডোনাল্ডসে আসার জন্য দোষ দেবেন না, কারণ আপনি জানেন না তার বাইরের খাবার কেমন। এটা তো একদম অদ্ভুত। সকাল 4টা। ব্যাঙ্গালোর ভারতের সবচেয়ে বড় শহর নয়, কিন্তু এটা একটা বিশাল পিপুজির মতো, যেখানে খুব ঘনবস্তি। এখানে একটিও জমির টুকরো খালি নেই, কারণ মানুষের সংখ্যা খুবই বেশি। বাড়িগুলো কম উচ্চতার, তাই শহরটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং দিগন্তের অনেক দূর পর্যন্ত চলে গেছে। তার সব রাস্তা হলো বাজার। অনেক মানুষের জন্য কিছু বিক্রি করা হলো উপার্জনের একমাত্র উপায়। আকাশে এমনকি বড় প্রতিযোগিতা আছে। এখন আবার একটা ঈগল আমার ড্রোনে আক্রমণ করছে। চিরন্তন সিগন্যাল অভ্যস্ত হওয়া কষ্টকর, বিশেষ করে যখন তুমি যাচ্ছ আর এমন একটা বাস তোমার কানে খুব কাছে এসে পড়ে, যেমন বব্ব। Представьте, сколько в городе мотоциклов, если это парковка одного офисного центра. Вот как раз приехал один из работников, показывает документы. Мы с Сашей дошли до молла. Сейчас утро, и только тут можно спокойно поговорить. который даже в Старбаксе, который вроде бы европейский и все, можно нормально съесть, не ожидая, что у тебя начнется пожар во рту. আমি তো 1 ঘন্টা 15 মিনিট ধরে আসছিলাম তো শহরের কেন্দ্র থেকে, এবং মেট্রো মানে তার ছাড়া। তারা ভালো একটা শাখা তৈরি করেছে, কিন্তু সেটা খুব লম্বা হয়ে গেছে, কারণ যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে এই মেট্রোটা এখনো খোলা হয়নি। এখানে প্রধানমন্ত্রী এসেছিলেন এমনকি উদ্বোধন করতে। এখানে একটা বড় টুকরোতে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং শ্যাম্পু দিয়ে এই পাশের ব্যারিয়ারগুলো পরিষ্কার করছে। কারণ প্রধানমন্ত্রী এসেছিলেন। সেখানে স্টেশন ছিল, সেগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছিল সব চলাচল। আমি পেরেছি এখানে ট্র্যাশের সাথে এড়িয়ে চলা। প্রধানমন্ত্রী হতে হবে, তাহলে তোমার আগে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মনে হবে না আসফল্ট পরিষ্কার করা হয়েছে। খুব ধুলিময়। আমি বলতে চাই, আমরা এখন প্রায় একমাত্র ফুটপাথে হাঁটছি যা আমাদের বাসার আশেপাশে আছে। আচ্ছা, এখানে হাঁটতে বলা যায় না যে খুব আরামদায়ক। অন্য কোনো উপায় নেই। তুমি রাস্তায় হাঁটছো কিছু, অথবা তুমি রাস্তায় হাঁটছো অথবা তুমি যাচ্ছ। তাহলে এখানে কিভাবে হাঁটবো? ধরি মা সন্তান জন্ম দিল, সে কি স্ট্রোয়ার নিয়ে হাঁটবে না? তুমি জানো, এটা খুবই মজার একটি গল্প। বাচ্চাদের প্রায় স্ট্রলারে নিয়ে যাওয়া হয় না, বরং হাতে নিয়ে যায়।
সবচেয়ে বেশি হাতে নিয়ে যায়। এদিকে পুরুষরা খুব প্রায়ই হাঁটছে, তাহলে শুধু হাতে নিয়ে যায় আর কিছুই না। কারণ যাওয়ার জায়গা নেই। তুমি কোথায় যাবে? এভাবে বাচ্চাদের নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, দয়া করে। এবং এখানে বাচ্চার জন্য হেলমেট পরানোর কথা কেউ শুনেও না। আমি সত্যি ছোট ছোট বাচ্চাদের দেখেছি। এখন মা এভাবে তাকে ধরে রেখেছে এবং সে আমাদের এখানে বাইকে আসছে। শৃঙ্খলায় তুমি কি অভ্যস্ত হয়ে গেল? তুমি নুড়ি দেখতে পাচ্ছ, ওরা আবার তার বসাচ্ছে এবং আমাদের বাড়ির কাছে এবং কোথাও একটু দূরেও। এর জন্য খুবই শক্তিশালী ধুলো। আমি আবাসিক এলাকার বাইরে যেতে পছন্দ করি না। দেখো কেমন নরক। আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারি, কারণ আমি যে কোনো নরক। কিন্তু কফি শপে পৌঁছাতে হলে এই নরকটাকে পার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং মাথা বিভিন্ন দিকে ঘোরাতে হয়, কারণ বাস বিপরীত দিক থেকে আসতে পারে। এখন আমাদের কি চলছে? আমাদের এখানে পায়ে চলার পথ আছে। আমি স্থানীয়দের মধ্যে কারো সাথে যুক্ত হতে চেষ্টা করছি। সর্বত্র দেখতে হবে, কারণ আমার মনে হচ্ছে তারা প্রায় পায়ের উপর দিয়ে চলে যেতে পারে এবং স্বাভাবিকভাবেই কেউ কাউকে ছাড়িয়ে যেতে দেয় না। হাত বের করতে হবে অবশ্যই। এখন আবার দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি। এখন আমরা একত্রিত হব। চলো চলো চলো। স্থানীয় স্থানীয় যখন স্থানীয়রা চলে তখন অবশ্যই সব দিকে দেখতে হবে, কারণ তারা সব দিক থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু আমাদের বাঁচিয়েছে এক কঠোর লোক। ভারতীয়দের জন্য রাস্তা পার হওয়া কঠিন। আর সেখানে দূর একটি ট্রাক আছে, পৌঁছাতে পারেন। সাদা গ্রাহকদের দেখে তাজা রসের বিক্রেতা এমনকি হাতও ধুয়েছিল। এটি কমলা নয়, এটি যাকে তারা বলে সুইট মোজাম্বি, কিন্তু তারা এটিকে কমলা বলছে। ধন্যবাদ। সাইট্রাস, কিন্তু কিছু ভিন্ন। এখানে এই সব আবর্জনার পাহাড়গুলো কি? কাগজের গ্রহণের স্থান। ব্যাঙ্গালোরের রাস্তায় পা ভাঙা খুব সহজ। এটি ফুটপাথ হিসেবে গণ্য হয় না, এটি প্রযুক্তিগতভাবে একটি বন্ধের মতো। গর্তগুলো এটা হলো, কিন্তু এখানে হাঁটতে অবশ্যই ভয় লাগে, কারণ এখানে মাঝে মাঝে এমন কিছু জিনিস থাকে যা দুলতে থাকে। বাধা পার করতে হবে। তাহলে বলা যায় ফুটপাথ প্রায় শেষ হয়ে গেছে। আমরা টুকটুকে যাচ্ছি। এটি ভারতের সবচেয়ে জনপ্রিয় পরিবহন। এটি একটি কেবিন সহ মোপেড। চালকদের টুকার বলে ডাকা হয় এবং তাদের অনেকেই সরাসরি তাদের কেবিনে বাস করে। সংক্ষেপে এটি উবার। টুকটুক। রাস্তা থেকে নকনক শব্দ নেওয়া যায়, কিন্তু অবশ্যই এটা একটা রুক্ষ রসিকতা। সাদা মুখের দাম দ্বিগুণ। সরাসরি এটা 3টাতেও হতে পারে, 4টাতেও। তাদের সেখানে মনে হয় ছাদ থেকে দাম বলা হচ্ছে শুধু কারণ তুমি সাদা। তোমার মনে পড়ে রসিকতা। ঝাঁকুনিতে ক্লান্ত হচ্ছ, তাহলে গাড়ি এই দিক থেকে খারাপ, কারণ গাড়িতে গন্ধ আসে। গাড়িতে এয়ার কন্ডিশনার আছে নেই বোঝা যাচ্ছে না, মানে সে যেন হতে পারে, কিন্তু সে একদমই বাতাস দেয় না। উদাহরণস্বরূপ জুপোভের একটি বিশাল সুবিধা আছে, তারা খুবই মোবাইল। তারা সহজেই পাশ কাটিয়ে যায়, কিন্তু অবশ্যই তারা বিপরীত দিকেও যেতে পারে। আমি টুকটুক ডাকলাম এবং এখানে ট্রাফিক ছিল এবং ঘুরে না গিয়ে সে বিপরীত দিক দিয়ে বেরিয়ে এলো, শুধু আমাকে বিপরীত দিক দিয়ে নিয়ে এলো যাতে আমাকে এই ঘুরে যেতে হয়। আমি বললাম আমি খুব খুশি, তাকে 5 রুপি দিলাম। যদি কিছু তারা খুশি, তারা সবসময় খুব হাসে, তারা খুব খুশি। তাহলে বলবো হচ্ছে 0 রুপি। আসলে 1 রুপি ভারতের 1 রুপি মানে 1 বোতল পানি। মানে তুমি এই বন্ধ বোতল পানি কিনতে পারো। হ্যাঁ। সাশার 2টি মেয়ে আছে এবং উভয় স্কুলে যায় এমন টুকটুকগুলোতে। বাচ্চাদের এটা সত্যি খুব পছন্দ, মানে এই বিশেষ পরিবহনকে তারা খুব সম্মান করে। তারা বলে আমরা কোথাও যাচ্ছি শুধু যদি গাড়িতে যাই, কিন্তু আমি বলি আমি ট্যাক্সি ডাকছি। তারা এমন শুধু গাড়ি নয়, চোখে বালি। এটা খুব একটা মজার নয়। শুনো, হ্যাঁ তাহলে আমি প্রায় চেষ্টা করি চশমা পরে যেতে এবং মাস্ক পরতে। এটা এলাকায় একমাত্র পার্ক। এটা একটি বেশ বড় পার্কিং, যাতে মানুষ এসে গাড়ি রাখতে পারে। কারণ এখানে সবাই আসে না, এখানে আসে সেই সব মানুষ যাদের কাছে টাকা আছে। এই পার্কের জন্য 1 রুপি লাগবে, মানে এটা বেশ সংবেদনশীল। সবকিছুই পার্কের দিকে যাচ্ছে। এটা খুব সুন্দর, আমার মনে হয় সত্যিই সুন্দরভাবে আঁকা। সেখানে এই পশুদের ভিতরে অবশ্যই কিছু নেই, মানে সেখানে শুধু গাছ, কিছু পাখি এবং বুদবুদ আছে।
সরাসরি রাস্তার পাশে বিভিন্ন জিনিস বিক্রি হয়, যেমন পুরনো জুতো, এবং এখানে গরমে মাংসের দোকানে গরুর মাংস কাটছে। ফল এবং হিন্দু ফুলের টেবিলগুলোতে তাকানো অবশ্যই বেশি আনন্দদায়ক। কিছু বাড়ির দরজা এবং জানালার বদলে শুধু পর্দা থাকে। এমন ট্রাফিকে অ্যাম্বুলেন্স কিভাবে ঢুকছে সেটা সত্যি এক ধরনের আশ্চর্য। এটি ছবি তুলছে টুকটুকের চালক। একসাথে দুইজন সাদা মানুষ, এটাই ক্যাসিও। এটা সৌভাগ্যের ব্যাপার, তারা কাছে এসে স্পর্শ করতে ভালোবাসে। এতে আমাদের কিছু সমস্যা আছে। তারা শিশুদের মুখে চুলে স্পর্শ করে এবং সত্যিই তাদের থামাতে হবে। আমি ও টুকটুকার মতো অনুভব করতে চাই, কিন্তু সর্বাধিক 5 মিনিট। একটা পেডালি শুধু আছে, মোপেডের মতো। কেন যেন আহো, সবকিছু মোপেডের মতোই, তাই না? আমি আসলে বিশেষ মোপেডের জন্য না। তাকে তো, কিন্তু দেখ, তার এখানে USB আছে। এখানে তার গতি 8-0 পর্যন্ত। ভালোই, কিন্তু কিছুতে সিগন্যাল দেয় না। শুধু ভারতীয়দের জন্য সিগন্যাল দিতে পারি, সাদা মানুষের সাথে এমন ছবিতে কাজ করে না। নির্দিষ্ট এই টুকটুকের দাম একটু বেশি পড়ে গেছে। আমরা একটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছেছি। একজন শিক্ষিকা আছে। এটা সাধারণ, যেমন আমি ধারণা করছি, সরকারি স্কুল। এটার উপর দিয়েই দেখা যাচ্ছে এর নাম শুধু স্থানীয় ভাষায়। এখন সেখানে শিশুদের বিরতি চলছে এবং একটা মজার ব্যাপার হলো সব শিশুরা সব সময় ইউনিফর্মে থাকে, কিন্তু সরকারি স্কুলগুলোর জন্য মেয়েদের চুলের স্টাইল নিয়ে খুব কঠোর নিয়ম আছে। মানে, প্রথমত এটা অবশ্যই লেন্থ থাকতে হবে, দ্বিতীয়ত খুব শক্ত করে বাঁধা চুলের পনিটেল থাকতে হবে যদি চুল লম্বা হয়, এবং শুধু যদি কানপত্তনের উপরে চুল ছোট হয় তাহলে তখন চুলে স্টাইল করতে হবে না। কিন্তু এখানে আমি দেখছি ভালো স্কুল। আমরা একবার স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, ছেলেরা সেখানে পাজোড়া ছাড়া যাচ্ছিল। মানে তারা স্কুলের ইউনিফর্মে ছিল, কিন্তু তারা আসলে স্লিপারও পরেনি। ভারতের বেশিরভাগ স্কুলের অবস্থা দুঃখজনক, কিন্তু বিশেষ করে বেঙ্গালুরুতে বেশ কিছু ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে। আমি ঠিক এখন শহরের ছাত্র এলাকায় এসেছি। এখানে অনেক স্কুলও আছে এবং ঠিক এখন স্কুলের ইউনিফর্ম পরা শিশুরা বাড়ির দিকে ছুটছে। এই এলাকা বিশেষভাবে পরিষ্কার নয়। ময়লার পাশে রাস্তার ধারে ভেড়াগুলো ঘাস খাচ্ছে। এই সব অরাজকতার মাঝেই ভারতের সেরা মস্তিষ্কগুলো পড়াশোনায় যায়। ভবিষ্যতের অধ্যাপক এবং বিজ্ঞানীরা সংকীর্ণ ভাঙা ফুটপাথে হাঁটছেন, টুকটুক, বাস এবং ট্রাক্টর থেকে বাঁচতে। বাড়ির বেড়ার পেছনে আজকের জন্য একমাত্র মানুষহীন স্থান, একটা পরিত্যক্ত মন্ত্রণালয়। এই ছাত্র ক্যাম্পাস প্রবেশদ্বার। মোটরসাইকেল গর্জন করছে, ছাত্ররা হাসছে কারণ ক্লাস শেষ হয়ে গেছে। যারা একটু ধনী তারা টুকটুক ডাকে, আর যারা একটু গরিব তারা বাসে বাড়ি যায়। কাউকে তো মা পর্যন্ত এসেছে, সেও ফুটপাথে সন্তানের জন্য অপেক্ষা করছে। এখানে তরুণ, সুন্দর এবং বুদ্ধিমান মানুষরা ভিড় করে হাঁটছে। ভিড়ের মধ্যে এক ছেলেকে দেখা যাচ্ছে যার নাম আরস। এখন তো ক্লাস শেষ হওয়ার সময় হয়ে এসেছে। এটি ইনস্টিটিউটের একটি শাখা। এটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। তার 3টি ক্যাম্পাস আছে যা আমি জানি। এটি একটি আরেকটি যেখানে আমি পড়ি। এটি পুরোপুরি 2টি ভবন এবং সব আরেকটি ক্যাম্পাস শহরের বাইরে, এবং এটি একটি বড় প্রায় ছাত্রাবাসের মতো শহর। আমি এখানে পড়ছি না, আমার তো শুধু হোস্টেলই আছে। তাহলে একা থাকার জীবন কেমন? জীবন কি দরকার তার উপর নির্ভর। যদি তুমি পড়াশোনা করতে চাও যেমন আমি এখানে এসেছি, তাহলে এখানে সবকিছু ঠিক আছে। এর মধ্যে একজন মেয়ে, সে এখানে 2 জন বন্ধু নিয়ে এসেছে। তারা 2 সপ্তাহের মধ্যে, এমনকি তারও কম সময় পড়ে গেল। আসলে তারা এখানে থাকতে পারলো না। আর্সেনিয়া বছরের শুরুতে ভারতে এসেছে। 3 বছর 4 বছর হয়তো ঠিক আছে, কিন্তু চাইতে আমি থাকবো না। মানে পড়াশোনার জন্য এটা বছরে 2200 এবং হোস্টেলটি বছরে 2700। তুমি ডলারে বলছো? ডলারে? 6 মাস ধরে ছেলেটা নথিপত্র প্রস্তুত করছিল ও সাক্ষাৎকার দিচ্ছিল। এই সময় কি আবার চালিয়ে যেতে ইচ্ছা হয়নি? মোটামুটি না, কারণ আমি শিক্ষাটা পছন্দ করি। আমাদের কাছে এখন আমি বিজ্ঞান নিয়ে কথা বলছি। আমাদের অনেক ল্যাবরেটরি আছে এবং ল্যাবরেটরির কাজ এবং নেই। রাশিয়ার মতো ময়লা জিনিসপত্রের জন্য সেখানে অতিরিক্ত গল্প নেই। আরএস পড়ছে। এটা কেন এই দিক? একমাত্র জিনিস ভালোভাবে করতে পারে বাবা মা স্থানান্তরের প্রতিক্রিয়া দেখিয়েছে। এই পরিবেশের শব্দগুলো আরো বেশি আগ্রহজনক, কারণ যখন তুমি বলো যে 1-0 বা 1 ক্লাসের পরে তুমি ভারতে পড়তে যাবে, তারা একটু অবাক হয়ে গেছে, কারণ সবার মনে ভারতের যে ধারণা তা হলো বস্তি এবং
একটু বেশি শহুরে জঙ্গল। এটা সত্যি, কিন্তু সব জায়গায় নয়। তবে কিছু ভালো জায়গা আছে এবং কিছু স্বাভাবিক মানুষও আছে। আর্স তার পড়াশোনার বড় অংশ ল্যাবরেটরিতে কাটায়। প্রায়ই গ্রুপ এবং শিক্ষকদের সামনে উত্তর দিতে হয়। এখন সুরক্ষা হবে, না ছিঁড়ে না খুঁজে। ঘর আর্সেনিক, এখানে সে ঘুমায়, খায় এবং বাড়ির কাজ করে। আচ্ছা, পরিস্থিতি বেশ স্পার্টান। এক বাজি, সক্ষম, মুহুহু। বাড়তি খরচ করতে হবে, একটা ভালো টেবিল কিনতে হবে। কিউবেট, পোশাক। আমার মনে হয় এটা ক্রুশচেরের কাছ থেকে চুরি করা। থুলাইট, এবং শাওয়ার। আমি আসলে জানি না এটা কি এবং কেন, কিন্তু গরম পানি আছে এবং সবকিছু চলছে। ইতিমধ্যে জ্বলন্ত টুকটুক দেখতে পেয়েছে এবং কিছু বন্যার সম্মুখীন হয়েছে। ব্যাঙ্গালোরে প্রতিটি বৃষ্টির পর এগুলো ঘটে। তোমার ওখানে যেতে হবে, কিন্তু এর মানে কি? ভারতীয়রা চারপাশে যারা আছে তারা কেমন মানুষ হিসেবে ঈশ্বরদের মতো শিশু সুলভ। শেষ একটি পরিস্থিতি। আমি যখন আসলাম, আমি অর্ডার করেছিলাম, খাবার ছিল না, খেতে চাচ্ছিলাম শুধু, কিন্তু এলাকা বন্ধ হয়ে যাচ্ছে। ভবনটি নিজেই এটাও বন্ধ হয়ে যাচ্ছে, মানে তুমি বের হতে পারছো না। আর আমি ডেলিভারি অর্ডার করেছিলাম, ওটা এসে পৌঁছেছে। আমাকে বের হতে হবে। আমি নিরাপত্তার যাই বলি, আমাকে বের হতে হবে প্যাকেজটা নিতে, মানে আমাকে বন্ধ এলাকা দিয়ে গেট পর্যন্ত যেতে হবে। নিরাপত্তার লোকটাকে বলছে বিল্ডিং এর মধ্যে? সরাসরি বিল্ডিং এ, মানে আমি সবকিছু দেখাচ্ছি গেট পর্যন্ত পৌঁছাতে। তারা লুসির উপরের কর্তৃপক্ষকে ফোন করতে শুরু করলো। 5 জন নিরাপত্তা কর্মীর একটি সম্মেলন হলো, কারণ এখানে নিরাপত্তা কর্মীর সংখ্যা অনেক বেশি। 1 মিনিটের মধ্যে অবশ্যই আমাকে বের করে দিল, কিন্তু এখানে একটা সম্মেলন ছিল। এটা আসলে নিরাপত্তা কর্মী, নির্মাণ কর্মী, গৃহকর্মীদের মতো শ্রেণী। তারা সেই এলাকায় থাকে যেটা তারা পাহারা দেয়, মানে এটা যেন তারা কাজ করছে। আমি যখন 1 সেপ্টেম্বর ইনস্টিটিউটে এলাম, তখন আমি প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু স্বাভাবিকভাবেই আমার সব সহপাঠীরা আমার দিকে মশার মতো লেগে গেল। আর তাদের সাথে কথা বললেই তুমি বুঝতে পারবে যে এরা মানুষ। এদের বয়স 2-0 বছর, 2-1 বছর, আর তারা বিশেষভাবে জানে না নিজেদের কোথায় রাখবে। এবং শুধু মনে হয় যেন তুমি 1-4 বছরের ছেলে মেয়েদের সাথে কথা বলছো। এমনকি যখন তারা জিজ্ঞাসা করে তুমি কোন খেলা খেলো, তখনও শোনো। 2 বছরের ছাত্র। আসলে মেয়েরা তারা একটু বেশি পরিণত। আমি এটা লিখে ফেলছি কারণ এখানে 1-8 বছর প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স, আর মেয়েদের জন্য 1-6, আর ছেলেদের জন্য 2-1। তাদের শিশু মনোভাব। কেন মেয়েদের এটা নেই কিন্তু ছেলেদের আছে? কারণ 2-1 বছর পর্যন্ত ছেলেদের জন্য এটা একদম স্বাভাবিক যে তারা বাবা মায়ের সাথে থাকে। আর মেয়েরা মানে 1-6 বছর বয়সে তারা ইতিমধ্যে বিয়ে করতে পারে। হ্যাঁ, বিয়ের সময় হয়েছে। হ্যাঁ, এখানে কিছু লোক আছে যারা লাল চুল, পিয়ার্সিং এবং জিন্স পরে ঘুরতে পারে, আর কিছু লোক আছে যারা ঐতিহ্যবাহী পোশাক পরে। আমি বুঝতে পারছি এটা একটি সমাজ যা ঐতিহ্যবাহী, ধর্মনিরপেক্ষ থেকে পরিবর্তনের মধ্যে আছে। আর্সেনি ভারতীয়দের জুতো অনুযায়ী ভাগ করে। যদি সে খালি পায়ে থাকে তাহলে সেটা একটু ভালো, কিন্তু তবুও সমস্যা আছে। যদি সে স্বাভাবিক জুতো পরে থাকে, পরিষ্কার এবং পরিচ্ছন্ন স্নিকার্স এবং মোজা পরে থাকে, তাহলে সবকিছু ঠিক আছে, মানসিকতা ঠিক আছে। এমন তাহলে যদি সে চপ্পলে থাকে, গাধা, যদি সে কথা না বলে, না না, যদি সে চপ্পলে বের হয়, আমি জানি না, হয়তো ময়লা ফেলতে কিছু আসে যায় না। বিশ্ববিদ্যালয়ে চপ্পলে, তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে শান্তিতে ক্রুক্স পরে ঘুরে বেড়াই। আর গাদিতে কি স্যান্ডেল পরে যায়? ঘনিষ্ঠে না, কিন্তু ভালো লেগেছে। স্লিপার ক্রুক্স পরে হাঁটেন, 8টি পায়ে জুতো পরে। যখন জুটি হয় তারা শুধু এই জুতোটা খুলে ফেলে, বিশেষভাবে লক্ষ্য করে, এবং সবাই মজা করছে। ভারতের সমাজে আচরণ আমাদের থেকে আলাদা, যদিও সরকার জনগণকে পুনঃশিক্ষিত করার চেষ্টা করছে। সর্বত্র আপনি নিষেধাজ্ঞার চিহ্ন দেখতে পাবেন। থুতু ফেলা যাবে না, গাছের উপর উঠলে জরিমানা, পার্কে খাওয়া এবং এমনকি চুম্বন করাও নিষিদ্ধ, এটাও জরিমানা। আমি এখানে প্রায়ই দেখেছি কিভাবে মানুষ জনসমক্ষে থুতু ফেলে। ভাবলাম কিভাবে থুতু ফেলা থামাবো। থুতু ফেলে অভ্যস্ত হলে। এবং আসলে ভারত ঠিক এমন একটি দেশ যা নিজের মধ্যে আবদ্ধ, যেখানে বেশিরভাগ ভারতীয় কোথাও ভ্রমণ করে না বলে এগিয়ে চলা কঠিন।
এছাড়াও ডিজিটালাইজেশন তাদের সাহায্য করবে। প্রতিটি ভারতীয় ফোনে অনেক সময় ব্যয় করে, আর নিশ্চয়ই সে দেখে কিভাবে অন্যভাবে বাঁচা সম্ভব। আমি বেঙ্গালোরের একটি কেন্দ্রীয় পার্কে হাঁটছি। এখানে তাদের সংখ্যা কম, কিন্তু তবুও আছে। এটি খুব বড় হ্রদ এবং বিশাল ট্রপিক্যাল গাছপালা নিয়ে। এই তুলার গাছটি কত মূল্যবান। সোজা দেখা যাচ্ছে এখানে সাধারণ ভারতীয়রা নয়, বরং যারা দিনের বেলায় সময় পায়। তারা দৌড়ায়, ধ্যান করে ও রাজনীতি আলোচনা করে। এটি পাওয়া চাবিগুলোর জন্য শুধু কিছু পেরেক। এই জং ধরা চাবিগুলো আমি মনে করি অনেক দিন আগে এখানে ছিল। এখানে একটি ছোট্ট হৃদয়ের চাবি আছে। একসময় এখানে একটি অডিও গাইড ছিল। অডিও গাইড জং ধরেছে, কিন্তু এখানে অনেক প্রাণী আছে। এই পরিস্থিতিতে কুকুরগুলো সিন্দুরের মতো প্রজনন করছে এবং কাকগুলো লজ্জা না পেয়ে তাদের সঙ্গীর মৃতদেহটি মজাদারভাবে খাচ্ছে। খাবার তো নষ্ট হতে দেওয়া যাবে না, খেতে ইচ্ছা করছে। আমি শাসার সঙ্গে তার বাড়ির পাশে একটি দোকানে ঢুকছি। আমার মনে হয় এটা কিছুটা এরকম, যেমন আমের সঙ্গে সুন্দর কিছু হয় আরো এলিট, যেমন আলফোনসো আম। এলিট আপেল। তাহলে দেখো, আপেলগুলো দামি, ম্যান্ডারিনও দামি। তাহলে কিভাবে বলবো দামি? তাহলে ঠিক আছে, কখনো কখনো দাম বেশি হয়। এখানে স্থানীয় আপেল 1.85 টাকায় কিলোগ্রাম। এটা মোটামুটি ঠিক আছে। এটি 2 ইউরো কিলোগ্রাম হয়। স্থানীয় পাপাইয়া মানে তার অপ্রতিভ চেহারার পরেও এটা ভিতরে সত্যিই মিষ্টি হবে। কারণ যদি এটি পুরোপুরি এমন সোজা সবুজ হয়, তাহলে এটি পাকা হবে না। আমি স্বর্গীয় আপেল নিচ্ছি, নরম কিছু খুঁজছি। দামপত্র নিয়ে ভারতের সবকিছু খুব চমৎকার। ভারতে প্রতিটি পণ্যের উপর মাপ লেখা থাকে এবং এখানে এটি লেখা আছে, দেখো সিল। এখন আমরা এটা এমআরপি এবং সিলটি খুঁজে বের করতে হবে। এটাই সিল, 4-3 রুপি। এটা কি সব দোকানে পাওয়া যায়? একই, নিচ থেকে দেখো, এই জিনিসটির দাম 40 রুপি। মানে যেখানে যেখানে এটি আমার মতে সর্বাধিক। এটাকে রিটেল প্রাইস বলা হয়, সর্বাধিক বিক্রয় মূল্য। সস্তা যায়, সস্তা, দামি নয়। এটা হলো মেডভেডস্কি সংঘ। এটি চাল নয়, এটি চালের রাজ্য। চালের রাজ্য, হ্যাঁ, কারণ 7 রুপি। 2 কিলোগ্রাম চাল। আসলে এটা ঘি, কিন্তু এটা তাদের কাছে আমি মনে করি এটা কিছুটা বেশি। এটা তরল, এটা স্বাভাবিক। এখন বিদ্যুৎ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ মাঝে মাঝে বন্ধ করে দেয়, শীঘ্রই বন্ধ হবে। এটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এরপর আবার বন্ধ হয়ে হয়, আবার চালু হয়। কি দিনে এমন হতে? হ্যাঁ, একবারে 5 বার তো হতে পারে। দ্বিতীয় তলায় হোস্টেল আছে। এখানে বাড়ির জন্য অনেক অদ্ভুত জিনিসও আছে। যদিও সব আসলে সভ্য বাড়িতে তারা হাইজিনিক শাওয়ার এবং সাধারণ শাওয়ার করে, কিন্তু অনেকেই এখনো নিজেদের ধোয়া পছন্দ করেন। একটা জল দেওয়ার পাত্র যেমন আমাদের আছে, যখন পানি বন্ধ হয়ে যায় তখন তুমি ওই চামচের মতো করে গোসল করো। তারা একটি পাত্র রাখে, তার উপরে একটি চামচ ঝুলিয়ে দেয়। তাহলে পানি সাশ্রয়ের দৃষ্টিকোণ থেকে আমি তাদের বুঝতে পারি। তাহলে অবশ্যই যখন তোমার কল থেকে পানি পড়ছে এবং তুমি এতে অভ্যস্ত হয়ে গেছ। এটা আমাদেরও এমনই, এমন ধরনের একটা গ্লাস হয়তো বাইরে খাবারের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে, আর তারা সবাই এর থেকে পান করে যেন আর্টেনের কাছে না নিয়ে গিয়ে পানি ঢেলে পান করে এভাবে। এবং পরে তুমি দেখো মানুষ তাদের বোতল থেকে পান করতে পারে, কিন্তু তারা তবুও পান করে এভাবে। আচ্ছা, এটা একাধিক ব্যবহারের জন্য, একাধিক ব্যবহারের গ্লাস। এটি সীসা নয়। এটা সীসা নয়, এটা বিভিন্ন উৎসবের জন্য মূর্তি। ভারত একদিকে ভবিষ্যৎ, অন্যদিকে মধ্যযুগ। এখানে একটি বিশাল বৈদ্যুতিক গাড়ির পার্কিং আছে, আর পাশ দিয়ে একটি গরু হাঁটছে যে একটু আগে এই বাক্স থেকে খেয়েছে। এখানে গরুরা ঘুরে বেড়ায়, আর যাতে তারা খেতে পারে বাক্সগুলো বাইরে রাখা হয়। মানুষ বিশেষভাবে গরু খোঁজে। একটি ধর্ম আছে, আমি তোমাকে বলবো না কোনটি, তারা সত্যিই বিশ্বাস করে যে যদি তুমি সকালে গরুকে খাওয়াও তাহলে তোমার সুখ হবে। এবং মানুষ গরু খুঁজতে বের হয়। হ্যাঁ, শুধু সকালে তোমাকে গরুকে কিছু দিতে হবে, কোনো একটা মানে সঠিক খাবার যেন শেখায়, আর তারপর তোমার দিনটা ভালো কাটবে। ভারতের গরুরা সারাদিন রাস্তার উপর শোয়, যান চলাচল বন্ধ করে দেয় এবং তাদেরকে কেউ তাড়াতে পারে না, এমনকি পুলিশও না। কিছু রাজ্যে গরুর জন্য পাসপোর্ট দেওয়া হয় এবং এমনকি তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। যদি গরু দোকানে ঢুকে পড়ে এবং দোকানের পণ্য খায়, তাহলে তাকে বাধা দেওয়া একটি বড় পাপ। প্রায়ই তারা ময়লা দেখায় এবং কুকুরের সাথে ঘুরে বেড়ায়। এটি শহরের কেন্দ্র। আমার চোখে পড়েছে মাত্র একটি পরিচ্ছন্ন। এটি সত্যিই খুব পরিষ্কার। সত্যিই তাই।
বলতে পারো এটি একটি বাচ্চা গরু। এটি একদম সাহসী, রাস্তার মাঝখানে হাঁটছে, তাও আবার বিপরীত দিকের লেনে। তুমি পবিত্রা আমাকে এটা বুঝিয়ে বলো। আমি তোমার গাদা উপর পা দিয়েছি এবং কেমন করে তুমি আমাকে আশীর্বাদ করনি, এভাবে রাগ করেছে। দেখো পবিত্রা, কিন্তু গন্ধটা যেন পাপির মতো। ব্যাঙ্গালোরে থাকলে সাশার সাথে ট্র্যাশের সাথে দেখা না হলে সেটা সম্ভব নয়। এখন হাঁটতে ইচ্ছে করছে না, কিন্তু আরেকটা বিষয় আছে আমাদের এখানে, আমাদের এই অংশে। তুমি যদি কোথাও বের হও, তুমি কি চাও? হাঁটতে, তারপর কোথাও বসতে, বেঞ্চে। সাধারণত পার্কগুলোতে এরকম কিছু নেই। একটা শিশুদের খেলার মাঠ আছে, কিন্তু ৯০ এর দশকের স্বাগত। এগুলো লোহার দোলনা, কিছু দোলনা আছে, এগুলো সত্যিই লোহার, এবং সেখানে সত্যিই লোকজন ভিড় করছে। শপিং মল কোথাও যাওয়ার জায়গা নেই। শপিং মল, আমি এটা সহ্য করতে পারি না, কিন্তু দুঃখজনকভাবে এটা একমাত্র বিনোদনের সময় হয়ে দাঁড়াচ্ছে। কখনো কখনো ছুটির দিনে, কিন্তু তাও আমি ছুটির দিনে এখানে আসি না, কারণ এখানে ভিড় থাকে। এমন ছোট্ট শপিং মলে এখানে প্রচুর লোক হবে। লোকজন শুধু হাঁটতে আসে দেখার জন্য। তারা কিছুই কিনতে পারে না, তারা শুধু হাঁটবে। সাশি এবং তার বাচ্চাদের হাঁটার সুযোগ তাদের আবাসিক কমপ্লেক্সের উঠানে। এখানে একটি টেনিস কোর্টও আছে যেখানে শাশির মেয়েরা প্রশিক্ষণ নিত। এখানে টেনিসের ক্লাস হয়, যেমন শিশুদের ক্লাস মাসে সপ্তাহে 3 বার 2,400 রুপি। এটা তো পুরোপুরি ফ্রি, এটা তো পুরোপুরি ফ্রি। যেতে বন্ধ করে দিয়েছি ছেলেগুলো নিজেদের। স্থানীয়রা খারাপ আচরণ করতে, গালিগালাজ করতে। আমাদের মেয়েরা একটু অভিমানী, আমরা সেখানে যাব না। এখানে ক্রিকেটের মাঠ, স্পোর্টস প্লেস এবং পার্ক আছে। এখানে ভারতীয়রা বাস করে এবং বড় আকর্ষণীয় সূচক 5050 জন মালিক, 50 জন ভাড়া নিচ্ছে। অনেক মানুষ বিনিয়োগে কিনেছিল ফ্ল্যাটগুলো, স্পষ্টতই পুরোপুরি ভাড়াতে। একটা লন আছে। এখানে শুটিং হয়েছে, জানি না। এই দিক থেকে আমাদের স্কুলের ভ্যালিস্টোসের পোস্টার ছিল এবং এখানে উপরে ছিল আমার একাতেরিনা। সোজা তাকে দেখানো হচ্ছিল। তারা সত্যিই মনে করে, হ্যাঁ, সাদা শিশু দেখুন সেখানে ভালো পড়াশোনা করছে, মানে আপনাদেরও এখানে আসা উচিত। সুইমিং পুল আছে, কেন কেউ নেই? কারণ শীতকাল, ঠান্ডা লাগছে। তুমি জানো আসলে অধিকাংশ সময় ছাদ ব্যবহার করা হয় দৃশ্যের খাওয়ার জন্য। 4 ঘন্টার জন্য ভাড়া প্রায় 2000 হয়। এখানে হ্যাঁ, এমন একটি সিঙ্কও আছে এবং এখানে একটি টেবিল। আমাদের একটা খারাপ ঘটনা ঘটেছিল। এখানে কিছু ছেলেরা একটা পার্টি করেছিল। পার্টির সময় বৃষ্টি পড়তে শুরু করলো এবং তারা চুপচাপ সবকিছু ছাদের নিচে সুইমিং পুলের দিকে নিয়ে গেল। সেখানে নিয়ম অনুযায়ী পান করা, খাওয়া এবং সবকিছু নিষিদ্ধ। তারা অবশ্যই একটু বেশি সেখানে মোটামুটি সাঁতার কাটছিল এবং এটা তাদের বিরুদ্ধে জরিমানা হয়। দরজার রং দেখে বোঝা যায় কোথায় ভারতীয়রা থাকে। এখানে 3 রুমের ফ্ল্যাটের দাম কত? এই নির্দিষ্ট ফ্ল্যাটের ভাড়া মাসে 8-6 হাজার রুপি। এই নতুন আবাসিক কমপ্লেক্স, এটা শুধু 2 মার্চ আমার মনে হয় 2002 বছরটা ভাড়া নিতে শুরু করেছিল। সবকিছু একদম তাজা। আমরা এই ফ্ল্যাটে প্রথম উঠেছি। এটা তৈরি হয়েছে, তারা এখানে মেরামত করেছে। দেওয়াল সাদা, ফার্নিচার এটা বসানো হয়েছে। এখানে কেউ থাকেনি। এটা ভারতের জন্য দামি। অশের আবাসিক কমপ্লেক্স সুইমিং পুল নেই, সেখানে ফ্ল্যাটের দাম $600। তবে এখানে ছেলেদের জন্য একটি অফিসও আছে। জানালার বন্য প্রকৃতি, কাইতরা বাসা বেঁধেছে। এটি একটি শিকারী পাখি, ঈগলের মতো, যা বাসিন্দাদের হামলা করে। সাশার টয়লেটে পরিমাণে পানি মজুদ আছে। পানির সাশ্রয়ের ব্যাপারে আসলে সমস্যা আছে। তারা বলে পানি সাশ্রয় করো। কখনো কখনো এই অঞ্চলে খরা হয় আর পানির অভাব হয়। যে পানি বেসিন এবং টয়লেট থেকে পড়ে সেটা কিভাবে যেন সেপটিক দ্বারা পরিষ্কার হয় এবং পুরোপুরি সারির জন্য ব্যবহার করা হয়। এগুলো বোতলগুলো কিভাবে যেন আমি এগুলো সংগ্রহ করতাম, তাই আমি চালিয়ে গেছি। আমি মনে করি আমি পানি নষ্ট করে ফেলবো না। বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মানুষরা, তারা সেখানে যে কোনো লাইনে দাঁড়িয়ে থাকতো। মাঝে মাঝে ট্যাঙ্কার আসতো, কারণ তারা এই পানি সত্যিই কিনত। ভূমিকা যাত্রীদের জন্য অপেক্ষা করা সম্ভব, কিন্তু মানুষগুলো যাতে পার হতে পারে তার জন্য তাকে আরও ড্রাইভারদের থামাতে উৎসাহিত করতে হবে, নইলে তারা লাল সংকেতেও থামবে না এবং পার হওয়া সম্ভব হতো না।
গাড়ির নম্বরগুলো একদম চোখে পড়ে ইউরোপীয় ইউনিয়নের নম্বরের মতো। 1 সেকেন্ডের জন্য ভাবুন, যদি ভারত সত্যি ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়, এটা খুবই হবে আকর্ষণীয়। আমি ছেলেদের সাথে 5 টাকায় কফি খাই। ভেবেছি আরও কিছু পাতা নেব। এই পাতা সাধারণ নয়, বরং প্রায় মাদক সদৃশ। কিছু দেশে পানের পাতা স্বাস্থ্য ঝুঁকির কারণে নিষিদ্ধ। হ্যাঁ, কোকের পাতার মতো তারা ততটা কার্যকর নয়, কিন্তু নিকোটিন বা ক্যাফেইনের মতো প্রায় একইভাবে উদ্দীপক। অতীতে আমরা সবাই পানের পাতা খেতাম, আর সাধারণত একটার বদলে 2টা একসাথে খাই। এটি মুখে প্রয়োজনীয় রস তৈরি করে এবং পাচনতন্ত্রে সাহায্য করে। আপনি কি এই পাতা খান? হ্যাঁ, অবশ্যই। আমার ঠিক উপরে পানের গাছ বেড়ে উঠছে। এটি পাতা সহ চিবানো হয় এবং এটি শরীরকে দ্রুততর করে। এদিকে সাধারণ সিগারেট ধূমপান কঠোরভাবে নিয়ন্ত্রিত। আমি কাউকে ধূমপান করতে দেখিনি। কি করা যাবে? ধূমপান করা নিষেধ। কিছু খুব অদ্ভুত আইন আছে। দেখা যাচ্ছে জনসাধারণের স্থানে ধূমপান করা নিষেধ, কিন্তু কিছু জায়গায় হয়তো তুমি দেখবে না যে হিন্দু লোকটা এসে প্রকাশ্যে ধূমপান করছে, কিন্তু কোথাও সেখানে কোনো কোণে ধূমপান করে। তো নিশ্চয়ই তোমার কিছু ছাত্র আছে যারা ধূমপান করে। তারা কিভাবে ধূমপান করে? হয়তো তারা জানালার বাইরে ধূমপান করে। আমি সাদা রাশিয়াটা সম্পর্কে আমি জানি না। হ্যাঁ, তাদের এখানে সবকিছুর প্রতি একদম উদাসীন। দারুণ প্রতিক্রিয়া দেখায়, যেমন ক্লাসিক্যাল সেট, পুতিন, ভালুক, ভদকা, উশাঙ্কা, সবকিছু ঠিক যেমন হওয়া উচিত। তাদের জন্য বেশি আগ্রহের বিষয় হলো আমি সাদা। তাদের জন্য গুরুত্বপূর্ণ নয় যে আমি রাশিয়া থেকে এসেছি। তারা সাদা মানুষকে দেখে তাদের মাথায় কোলাপস হয়ে যায়, কারণ এখানে সাদা লোকের সংখ্যা সত্যিই কম। অন্যান্য সাদা লোকেরা কোন কোন দেশ থেকে আসে। আমি জার্মানি থেকে কিছু লোকের সাথে দেখা করেছি, আমেরিকা থেকে, কিন্তু তারা মূলত পর্যটক ছিল। আর এখানে পাশে মেয়েরা বসে আছে, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। এখানে লোকেরা কি তোমার দিকে তাকায়? স্বাভাবিকভাবেই। আমি সাদা, সবাই তাকিয়ে আছে, সবাই প্রশ্ন করছে আমি কোথা থেকে আসছি এবং কেন এই জায়গায় এসেছি। তুমি এমন সাদা মানুষকে উপরে দেখছো। ডনিজ আমাকে ক্যামেরা বন্দি। আর্সেনির সাথে আমরা বার ও রেস্তোরাঁর রাস্তার দিকে এসেছি। চারপাশে আবর্জনা, কিন্তু দামি প্রতিষ্ঠানের কাছে খুব পরিষ্কার। তারা চারপাশে যত্ন নেবে, কিন্তু তাদের মধ্যে একটা সীমা যেখানে যা করা উচিত আর যা করা না। এই সীমাটা সত্যি স্পষ্টভাবে দেখা যায়। মদ খুব দামি এবং খুব কম লোকেরই এর জন্য লাইসেন্স আছে। এটা পুরোপুরি মদ্যপ। রাস্তার সবচেয়ে গ্ল্যামারাস দোকান। মেনুতে খাবারের দাম $1.5 থেকে $3। অনেক ভারতীয়দের জন্য এটা দামি। বাস্তবিকই তারা বসে থাকে। তারা 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বসে থাকতে পারে কিছু অদ্ভুত বিষয় নিয়ে আলোচনা করতে, কাজ করতে। আমাদের মতোই সাধারণত জায়গাগুলো কেটে দেয় এবং ভালোভাবে বসে কথা বলা যায় না। অনেক টাকা তোমার কি আসলে? শোনো, এখন আমি 500 রুবল নিয়ে আসছি, কিন্তু এর মাধ্যমে তুমি হয়তো অনেকটাই পেট ভরাতে পারবে। তাহলে এখানে সেই আর্টিস্টিক স্যান্ডউইচ বা ডাবল এসপ্রেসো 500 রুবল। এটা স্বাভাবিক। 3 জন খাবার নিয়ে এসেছে। সাদা অভ্যাস কর। আমি মূলত ভারতের মধ্যে মাংস খেতে চেয়েছিলাম, গরুর মাংস। ধন্যবাদ। প্রথমত এটা সুস্বাদু এবং দ্বিতীয়ত যে কারণে আমি পাপ করেছি সেটা নিয়ে আনন্দিত। এখন আমি আরেকটি বারে আছি যেখানে মদ বিক্রির লাইসেন্স আছে। স্থানীয় মানদণ্ডে দামগুলো আকাশ ছোঁয়া। মদ নিয়ে শুধু দাম দিয়ে নয়, রাস্তার সাইন দিয়েও লড়াই করা হয়। এটা মদ দোকান, সেখানে আমরা গম্ভীরভাবে যদি প্রয়োজন হয়। এদিকে মদ দোকান থেকে ডেলিভারি করা যায় না, কিন্তু যদি খুব ইচ্ছে হয় তাহলে করা যায়। এবং আমাদের কাছে ইতিমধ্যে একটি কার্ড আছে যার মাধ্যমে তুমি লিখতে পারো, এবং তোমার কাছে ধীরে ধীরে একজন মানুষ চকলেটে আসে, বিয়ার বা কোনো শক্ত মদ ডুবিয়ে দেয়, অথবা সেখানে কিছু তুমি ধীরে ধীরে তাকে কানে কানে বলছো। আমরা শাসার সঙ্গে একটি প্রাইভেট স্কুলে এসেছি যেখানে তার মেয়েরা পড়ে। শিক্ষার খরচ বছরে 2 জনের জন্য $100,000। যদি কোনো এমন পরিষ্কার সবুজ জায়গা থাকে তাহলে সেটা অবশ্যই বেলার পিছনে থাকবে। এখানে অবশ্যই বেড়া আছে। এখানে আসলে শিশুদের নিরাপত্তা নিয়ে খুব কঠোরভাবে মনোযোগ দেওয়া হয়, এবং তোমাকে এখানে শুধু এভাবে ঢুকতে দেওয়া হবে না। এদিকে নিরাপত্তা পশুদের আটকায় না। একবার আমরা একটি সভায় এসেছিলাম এবং আমরা হাঁটছিলাম, হঠাৎ একটি সাপ বেরিয়ে এলো আর হামাগুড়ি দিয়ে বেড়ার দিকে গেল।
আমরা ডিরেক্টরকে লিখতে শুরু করলাম, কারণ আমরা সবাই শোকে ছিলাম, কেউ কিছুই রেকর্ড করতে পারেনি। পরে আমাদের বোঝানো হলো যে হ্যাঁ, এখানে শিশুদের দৌড়ায়, কিন্তু বেশিরভাগ সময় এখানে শান্ত থাকে এবং এখানে সাপও থাকে, কিন্তু এখানে নিরাপদ সাপ থাকে। মানে তারা মাঝে মাঝে প্রায় প্রতি 6 মাসে একটি বিশেষ সংস্থাকে আমন্ত্রণ জানায়, যারা গবেষণা করে এখানে কোন সাপগুলো থাকতে পারে। তারা বলছে আমরা সব সাপগুলোকে একদম সরিয়ে ফেলতে পারি না, কারণ তাদের জায়গায় অন্য সাপ আসবে এবং সম্ভবত সেগুলো বিষাক্ত হবে। এভাবে এখানে আমাদের শিশুরা মাঝে মাঝে পরিবেশবিদ্যা বিষয়ের ক্লাসে যায়। এটি আসলে স্কুলের বাস। তাদের সংখ্যা খুব বেশি হয়ে গেছে। প্রতিটি বাসের নম্বর একটি নির্দিষ্ট রুটের সঙ্গে যুক্ত। মানে প্রতিটি বাসের জন্য একজন ড্রাইভার থাকে এবং সেখানে একজন মহিলা থাকে, আমি জানি না তাকে কি বলা হয়, যিনি রুটে সহায়ক হিসেবে থাকেন। যখন দরজা খোলে তিনি প্রথমে বেরিয়ে আসেন এবং তারপরই শিশুদের বের হতে দেওয়া হয়। এমনও হয় যে শিশুরা নিজে বের হতে পারে, কিন্তু সম্প্রতি তারা এমনকি শিশুদেরও বের হতে দেয় না যদি তারা অভিভাবকদের না দেখে। সব মা স্কুলে যাচ্ছি, ব্যাগে ডায়েরি, বিদায়। এসব থেকেই তারা গ্রিলের অভ্যস্ত হয়েছে। সাপ ছাড়াও শিশুদের উঠোনে কৃত্রিম পাহাড় এবং কাঁটাযুক্ত প্রকৃত গাছ রয়েছে। মানে শিশুদের কি বন্য প্রকৃতিতে বোঝে যে গাছ তাদের মেরে ফেলতে পারে। সবচেয়ে ছোটদের দুপুরের খাবার হয়, আর শ্রেণীরা কনস্ট্রাক্টর খেলছে। সার্সার শিশুদের প্রথম এবং চতুর্থ ক্লাসে পড়ে। এই নীল শাড়ি পরা মহিলাগুলো এরা সহায়ক। এরা শুধু প্রাথমিক শ্রেণীতে নয়, বরং উচ্চ শ্রেণীতেও সাহায্য করে। যেমন যখন আমাদের বড় মেয়ের অপারেশন নিয়ে এই ঘটনা ঘটেছিল, তখন আমাদের ব্যাগ বহন করা নিষেধ ছিল। ব্যাগগুলো ভারী, অর্থাৎ এমন একজন মহিলা তাকে বাস থেকে ক্লাসে এবং আবার বাসে ব্যাগটি বহন করে দিয়েছিল। বাসে একজন মহিলা আছে যিনি ড্রাইভারের পাশাপাশি রুটে সহায়ক হিসেবে কাজ করেন, যিনি বাসের ভিতরে থাকেন। যখন শিশু বের হচ্ছিল তখন সে ব্যক্তিগতভাবে আমার হাতে এই ব্যাগটি তুলে দিয়েছিল। স্কুলে কি আরো রুশভাষী শিশু আছে? হ্যাঁ, কিন্তু এরা আমার স্বামীর সহকর্মীরা। এখানে আরো কয়েকজন শিশু পড়াশোনা করছে এবং আরো কিছু মিশ্র বিবাহের শিশু আছে। বাবা যখন ভারতীয়, মা যখন রাশিয়ান। দেখো, এটা সেই শো রুশ ছেলেরা বিনিময়ের জন্য তৈরি করেছিল। শিক্ষার্থী এসেছিল, প্রকল্প পৃথিবী রক্ষা করার কাজ করছিল। পৃথিবী রক্ষা তারা ভারতীয় ছেলেদের সঙ্গে মিলে যৌথ পোস্টার তৈরি করেছিল। এটা ঠিক সাশার মেয়ে। হ্যালো, কোথায় দৌড়াচ্ছিস? তোর কোন ক্লাস? সেই লাইব্রেরিগুলো। হাসি, দেখো তারা পায়ে খালি হাঁটছে। এই স্কুলে মোটেই কোনো নম্বর দেওয়া হয় না। সর্বাধিক কাজের মধ্যে তারা একটি স্মাইলি আঁকতে পারে। এখন ডেস্কের কাছে এই রুশ মেয়েরা। ওহো, তাকে ধরেছে পড়ে যাচ্ছিল। একটি সক্রিয় মেয়ে, তাদের কাছে একটা ইন্টারেক্টিভ বোর্ড আছে। শিশুটি কেমন আচরণ করে তা না জানা, তো আমার তা কিছু লিখছে। এই দুইটি পনির মতো। আমি দৌড়ে যাচ্ছি, তোমাকে বিরক্ত করছি। আমরা এখানে, কিন্তু আমরা এখানে কেন? শৃঙ্খলা ভঙ্গ করো না রিশ, আমি বলবো। এই পনির মতো মেয়ে আমার আরেকটা পাশের দিকে মোটা মেয়েটা, সেটাও রুশ। ও রুশ মেয়েটা আমার খুব পছন্দ। এখানে সেলিফ্রি ক্লাস হচ্ছে যেন করিডোরে। হ্যাঁ, এটা খুব অস্বস্তিকর। রান্নার কোর্স। এখানে এমন অনুভূতি হচ্ছে যেন ভারতে স্কুল আমাদের থেকে অনেক ভালো। তাহলে মাটির পাত্র তৈরির কাজ ছাড়া স্কুল কেমন? 1-2 ক্লাস থেকে তারা সবকিছু করে। কখনো কখনো এমন কম্পিটিশন, মানে প্রত্যেকে কিছু একটা অদ্ভুত জিনিস তৈরি করে, কিছু একটা ছোট্ট জিনিস, আর তারা সবগুলোকে মিলিয়ে একটা নকশায়। এটা নূর, তিনি ডিজাইনের শিক্ষক এবং ছেলেকে প্রস্তুত করছেন। সব পরীক্ষা কাজ প্রস্তুত। এই ছবিগুলো হলো সিনেমা স্টুডিওগুলোর জন্য তার ডিজাইন করা লোগো। ভবিষ্যতে সে সিনেমা স্কুলে ভর্তি হতে চায়। একজন পরিচালক ভারতীয় তারকাদের সাথে কাজ করেছে। এটা বিখ্যাত ভারতীয় অভিনেতা, তার নাম সুধীর বাবু। সমস্যা হলো, যেমন আমার ছোট মেয়ে, সে এখানে কিছুই খায় না এবং আমরা এই বছর চুক্তি করেছি আমি খাবার সংগ্রহ করছি, সে পুরোপুরি আমার সঙ্গে। সকাল, দুপুর এবং রাতের খাবার, আর তুমি যা জানো সেটা খুব ঝালো, প্লাস কিছু অস্বাভাবিক সস, কিছু স্বাদ। সে নতুন কিছু ট্রাই করতে চায় না এবং আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তার সাথে লড়াই করব না, তাকে যেমন আছে তেমনই স্বাচ্ছন্দ্যে থাকতে দিই।
তাহলে এখানে তারা বিতরণের জন্য দাঁড়িয়ে আছে, সবাই এটা নিচ্ছে, বের হচ্ছে, বসছে, খাচ্ছে। এখন আমি এই দিনের মেনুটি বুঝতে পারছি। হ্যাঁ, এটি 2 সপ্তাহের জন্য দিনের মেনু। আমাদের মেনু পাঠানো হয়, আমরা দেখি কি হবে। প্রাতরাশ, মধ্যাহ্নভোজ, রাতের খাবার। তারা চেষ্টা করছে চিহ্নিত করতে কোথায় ডিম, কোথায় বাদাম, যাতে অ্যালার্জেন না হয়। এই স্কুলে মাংস নিষিদ্ধ। তাদের মনে হয় ভেগান নয়, বরং নিরামিষ খাবার। দেখো সাধারণ চায়ের মানে কি। এটি দুধ রয়েছে, অনুভব করছো এটা গন্ধ করছে, এটি মশলার গন্ধই, মানে এটা বলা যাবে না যে সাধারণ চা নয়, বলছে তাই। এটি সাধারণ চা, আমি এটা পছন্দ করি। এটি খুব সুস্বাদু। কনসিস্টেন্সি দরকার নেই, চান্দা করে কিছুই নেই কি বাচ্চারা খুব চান্দা হয়ে যাবে। হচ্ছে না, কিছুই ভয়ঙ্কর না। এই মেডিকেল পোস্টে প্রায় শাসার মেয়ে আসতো, যে স্কুলের খাবার না খেলে ক্ষুধার কারণে অজ্ঞান হয়ে পড়ত। বেরিয়ে আসলেই সঙ্গে সঙ্গে কুকুর শুকর। ধরো ফ্রেমে 1, 2, 3, 4, 5টা কুকুর, এখানে আরো 2টি আছে। কুকুরগুলো যথেষ্ট পথচারীদের সাথে ঝগড়া করে, আর শুকরগুলো শান্তভাবে আবর্জনায় খোঁজাখুঁজি করছে। পিগলেটগুলো কিছু একটা ভিনো জেব্রা। এই হরিণ এখানে আস। এখানে অনেক গরু আছে। আসলে আবর্জনা স্তূপ। সোজা আবর্জনার দাঁড়িয়ে থাকতে পারে চিবাতে। লাইসা ভয়ঙ্কর। হেই এদিক। ধুলো এবং গন্ধ। রাস্তার ওপারে একটি ক্যাফে। বাতাসটা তেমন তাজা নয়, আবর্জনার পাশে তো একদম বাজে গন্ধ। এদের এটা ভাবাচ্ছে না। আমি চেষ্টা করেছি জানতে কেন তারা আবর্জনার স্তূপগুলো পরিষ্কার করে না। এগুলো লক্ষণ। দুঃখজনকভাবে গল্পটা তারা গন্ধ পায় না। এখানে বাজে গন্ধ আসছে, হয়তো তারা অভ্যস্ত। আমি জানি না তারা কিভাবে বাঁচতে পারে, কিন্তু যদি তারা রাস্তায় ঘুমায় তাহলে তাদের জন্য এটা তেমন নয়। এই গরুর ব্যাপারে মজা করছিলে, যেমন প্রমাণ আছে যে তারা এখানে আসে। ভারতীয় টুকটুকগুলোতে আমি জীবনে প্রথমবারের মতো খুশি হয়েছিলাম যে মেডিকেল মাস্ক আছে, তাহলে আরামদায়ক হবে, শ্বাস নেওয়া যায়। রাস্তার ওপর হর্ন বাজাচ্ছে, কিন্তু এটা কারো জন্য বিরক্তিকর নয়, বরং উল্টো। ট্রাকগুলোর ওপর লেখা আছে বেশি বেশি হর্ন বাজাতে, হঠাৎ করেই। কিন্তু এটা ছোট ইলেকট্রিক স্কুটারের ভাড়া। এখানে আপনি দুবাই মারিনে থাকার অনুভূতি পেতে পারেন। এটা হলো ছেলেরা দুবাই, কিন্তু বেশি দিন নয়। এটা আমি প্রথমবার দেখছি ভারতীয় ট্রান্সভেস্টাইটরা। এটা স্পষ্ট যে এটা একজন পুরুষ, কিন্তু এটা যেন বথন। তারা সত্যি আকর্ষণীয়, কিন্তু তারা এই সময় মেকআপে থাকে। তারা খুব সুন্দর মহিলা শাড়িতে থাকতে পারে, কিন্তু এটা আসলে ভিক্ষাবৃত্তির এক ধরন, টাকা সংগ্রহ করা। নিশ্চিত বন্ধুরা, আমি ব্যাঙ্গালোরে খুব কষ্টে মাইনফিল্ডের মধ্যে দিয়ে চলাফেরা করছি। রাস্তার ওপর গোবরের পরিমাণ খুব বেশি, যেমন এর উৎপাদকদেরও। আজকের জন্য এই গরুটি ফুটপাথের মাইনিং এর দায়িত্বে আছে, আর রাস্তা মাইনিং করছে ঘোড়াগুলো। গরুর গোবরের স্তূপটি মজার দেখাচ্ছে ইলেকট্রিক বাইকের ব্যাটারি স্ট্যান্ডের পাশে। এগুলো শুধু গোবর। এমন করে এখান থেকে গোবরের গাদা তোলা হয়, এভাবে এটা করা হয়। সেখানে খুব তাজা গোবরের গাদা আছে। এটা মেট্রো স্টেশন, আমি যাচ্ছি। এমন চাপযুক্ত শহরের জন্য ব্যাঙ্গালোর মেট্রোর প্রয়োজন। এখানে আছে কিন্তু মাত্র 2টি লাইন। নতুন স্টেশনগুলোর নির্মাণ প্রায় স্থগিত হয়ে গেছে মহামারী এবং ভূতাত্ত্বিক জটিলতার কারণে। পরিবহন বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে শহরের অন্য প্রান্তে যেতে 3-4 ঘন্টা লাগতে পারে। একসময় নিচে নামানোর জন্য একটি এসকেলেটর থাকার কথা ছিল, কিন্তু তারা ভাবনা বদলেছে। নিচে অপশন নেই, এখানে উপরে ওঠার। এটা কি টিকিটের জন্য লাইন? এটা টার্নিকেটের জন্য লাইন। মহিলাদের জন্য কেবিন তল্লাশির জন্য। এখানে থুতু ফেলা যায় না, কিন্তু পানির ব্যবস্থা আছে। তাহলে একটি কাপের জন্য, একটা সবার জন্য। না, মেট্রো তো একদম ভালো, দারুণ, একদম একরকম দুবাইয়ের ট্রেন। নতুন ট্রেনটি মহিলাদের এবং সাধারণ অঞ্চলে ভাগ করা হয়েছে। পুলিশরা সোজা দাঁড়িয়ে আছে এবং ওই এলাকা থেকে বের করে দিচ্ছে, যেন আমি আল্লাহ না করুন মহিলাদের অঞ্চলে না যাই। পিক আওয়ারের কাছাকাছি লোকজন অনেক বেশি হয়ে যায় এবং এই খুব কঠোর মহিলারা শৃঙ্খলা রক্ষা করেন। মজার ব্যাপার হলো মহিলারা
খাবার নিয়ে গাড়িতে উঠছে যেখানে অনেক পুরুষ। এটি আরেল ব্ল্যাকোনিয়ান। পুরুষদের গাড়িতে সত্যি ভিড় এবং কেউই গাড়িতে ঢুকতে পারলো না, লাইন তো একদম কমলো না। আমাকে গাড়িতে টেনে নিয়ে গেল, আমি জানালার যাত্রা করছি। ট্রেনটি এমন এলাকার মধ্য দিয়ে ছুটে চলছে যেখানে পানির পাইপলাইনও নেই। মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে বস্তিতে বাস করে এবং রাস্তায় একটি ড্রামে স্নান করে। এই ছেলেরা করছে। আর্সেনির মতে দিল্লি ব্যাঙ্গালোরের চেয়ে আরও কঠোর। দিল্লির বিমানবন্দর একেবারে অরাজকতা, এবং সেখানে হিন্দুরা মেঝেতে ঘুমায়। শহরে বেরোনোর আগে আর্সেনি এটিএম থেকে নগদ টাকা নেয়। এখানে চলা খুব কঠিন। গার্ড সব জায়গায় নিয়ে না। এটি সব জায়গায় কাজ করে না, কিন্তু এই এটিএমটি টাকা দেয়। যখন আমার কাছে সময় থাকে আমি শুধু হাঁটতে বেরিয়ে পড়ি, কিন্তু আমি সাধারণত সব সময় একে অপরের কাছাকাছি একই এলাকায় হাঁটতে যাই, কারণ এটি আরও যুক্তিসঙ্গত। তুমি যখন এখান থেকে আসো তখন এক অসাধারণ অনুভূতি হয়। একটি স্বাভাবিক ভালো রাস্তা থেকে তুমি রাস্তার অপর পাশে গন্ডগোলের মধ্যে চলে যাও, তারপর আবার ইউরোপে ফিরে যেতে পারো। ও দেখো কেমন একটা পুরনো টুকটুক। তাহলে এই গলিগুলোতে যেতে ভয় লাগতো। প্রথম সময়ে ভয় লাগতো, পরে আমি বুঝতে পারলাম যে তুমি পাথরের মুখ নিয়ে দ্রুত হাঁটছি সব, এবং তাদের কাছে পৌঁছানো সম্ভব নয়। ভারতীয়দের প্রবেশাধিকার সীমাবদ্ধ। এখানে দুটি বেড়া আছে, একটির মতো কম, তাই না? হ্যাঁ, এটা তাদের প্রিয় বিনোদন। আমি আশা করি আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু বেড়ার মধ্যে ভাঙা কাঁচ আমি শুধু 2 দেশে দেখেছি, রাশিয়া এবং এখানে। দেখো, লোকটা শুধু পেশাব করছে। শুনো, আমি তো বলছি এটা তোমার জন্য নতুন অনুভূতি, আমার তো আর কিছুই আসে যায় না। ব্যস্ত রাস্তার পাশে তাঁতের পরিবার বাস করছে। এখন তাদের বিশ্রাম ঠিক ফুটপাথে। দেখো কেমন মিষ্টি একটা মেয়ে এবং তার পাশে একটি কুকুরের জন্য ঘর। এখানে কুকুরের সাথে এটা একটা বিশাল গুদাম যেখানে তুমি ব্যবহৃত জানালা, দরজা বা পুরনো আলমারি কিনতে পারো। এখানে বড় আবর্জনার স্তূপ। বহু বছর সবাই এর প্রতি উদাসীন। এটা মরে গেছে যখন এই গন্ধটা আসতে শুরু করলো। পাশে স্ট্রিট ফুড ভাজা হচ্ছে এবং কবরস্থানের দৃশ্য খুলছে। এখানে গন্ধহীন, তাহলে যদিও পাশে নোংরা। মনে হয় এখানে নোংরা, এটা নয়। নদীটা সত্যিই ভয়ঙ্কর। এখানে কেমন বন্ধ, আবর্জনা, তরল আবর্জনা। এমন পরিস্থিতিতে বিভিন্ন ধরনের রোগ জন্মায়। হেপাটাইটিস, কলেরা, টাইফাস। শুধু অন্ত্রের সংক্রমণের কারণে 1,500 ভারতীয় মারা যায় প্রতিদিন। আমাদের আলহামদুলিল্লাহ কারো কিছু হয়নি বস্তুগুলো, কিন্তু আমাদের ক্লাসের পাশের ক্লাসের একটা মেয়ে, যখন সে পেরিকুলোসিসে আক্রান্ত হয়েছিল তখন সে পাশের কক্ষে ছিল, আমাদের বিছানায় সহপাঠী মেয়ে। সে ডিএনএ নিয়ে শুয়েছিল। সাশার কয়েকজন পরিচিতের মধ্যে জ্বর দেখা দিয়েছে। এখানে আমাদের কাছে কিছু ঘটছে। ছোট মেয়ে আছে, অ্যালার্জির জন্য পরীক্ষা করানো হয়েছিল, সব সময় কাশি, অদ্ভুত। কিন্তু এখন যে বাতাসটা দেখছি তাতে আমি সন্দেহ নেই। এখানে আমার অ্যালার্জি শুরু হয়েছে। তুমি রক্ত দিচ্ছ, আমাকে বলছে না কিছুই না, সবকিছু ঠিক আছে। এখানে মশা জন্মাচ্ছে। শোনো, এখানে অদ্ভুত কিছু ঘটে। আমি আসি কিছু নিই এখান থেকে শুরু করে, ঠিক যেন কেউ শুরু করে উঠতে। এটা টয়লেট থেকে নয়, বরং কোথাও যেন তারা সেখানে ডিম পাড়ছে এবং উড়তে শুরু করছে। সাধারণ মশা অন্যরকম। হ্যাঁ, তারা বিশাল নয়, না গনমের মতো, না লাল, সাধারণ ধূসর মশা। এখানে দাগগুলো দেখা যাচ্ছে, পুরুষটি মশা মেরেছে ঠিক দেওয়ালের উপর। তারা সোজা অনেক সংখ্যায় ঢুকে পড়েছিল। সে শিশুদের জড়ো করে ফেলেছিল। রাত ছিল। শিশু আটকে। এটা ঠিক রাত ছিল। সে ফোন করেছিল আমাদের কাছে মশার জন্য সবকিছু কোথায়। এগুলো পোকামাকড়দের জন্য বিশেষ যন্ত্র, বিভিন্ন গন্ধ ছড়া এবং এই সাপের মতো জিনিসগুলো, এগুলো মশার স্টিকার। এটা সাজসজ্জা নয়, এটা আমাদের আলমারিতে পড়ে আছে। এটা ধরনের পোশাকে লাগানো হয় প্রায়ই, কিন্তু আমরা এখানে লাগাচ্ছি। আচ্ছা, এইটুকুই। কি এটা পছন্দ? সময় সময় দেখা যায় যে এখানে সত্যি এটা খুব বড় ছিল না, মাথায় ছোট ক্যাপ ছিল। জীবনটা ছিল উত্তেজনাপূর্ণ। আমার বাচ্চারা অতিরিক্ত ক্লাসে ছিল আর সেখানে কোবরা। চারপাশে অনেক বিপদ আছে। দেশের ভালো চিকিৎসা সবার জন্য সহজলভ্য নয়। স্থানীয়দের হাসপাতাল। এখানে মানুষ বসে আছে, ভিতরে চিকিৎসা নিচ্ছে। ইতিমধ্যে একটি ক্লিনিক যেখানে শাশির পরিবার বিমায় চিকিৎসা নিচ্ছে। রাস্তার ওপারে খেলনা বিক্রয়। শিশুদের কোন? শিশুদের বিভাগ, দয়া করে।
সাশির স্বামীর পিঠের চিকিৎসা, হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আসলে সেখানে মানুষ সত্যিই শুয়ে পড়ে, প্রায় পরিবার সহ। মানে আমাদের দ্বিতীয় ঘটনা ছিল, আমার বড় সন্তানের অ্যাপেন্ডিসাইট হয়েছিল, খুব দ্রুত বেড়ে উঠছিল। আমাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পাশের বিছানায় বলি কি শুইয়া দিয়েছিল বাচ্চার সাথে। একসাথে শুয়ে পড়েছিল বাবা, মা, আরেকটি শিশু এবং দাদি। আল্লাহর শুকরিয়া, দাদি আর আরেকটি শিশু সন্ধ্যায় চলে গেল। আমি সাতুহারে বললে সত্যিই শোকে ছিলাম। মানে কেন? হার্নিয়া অপসারণ, পুরো অপারেশন মুহূর্ত থেকে। ছাড়পত্রের আগে 2,4,000, এটা রুপি। 2,000 বিমা কভার করেছে 4,000। আমরা ডাটা দিয়েছি। বাচ্চার অ্যাপেন্ডিসাইট অপসারণে প্রায় 105,000 টাকা খরচ হয়েছে। এটা সম্পূর্ণ অ্যানেস্থেশিয়া, ল্যাপারোস্কোপিক অপারেশন এবং সবকিছু পুরোপুরি বিমা কভার করেছে। হাসপাতালে ভর্তি হতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। মানে বাচ্চার পেটের ব্যথা, রাত 3টা থেকে কিছু খাচ্ছে না, কিছুই না। তারা দেখছিল, তারা ঘোরাচ্ছিল, তারা কিছু আল্ট্রাসাউন্ড করছিল। মানে সময় 1-2টা বেলা এবং আমি শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি হতে অস্বীকার করছি। নিজের দায়িত্বে অ্যাম্বুলেন্স থেকে ছাড়পত্র নিচ্ছি এবং তারপর সন্ধ্যা 7টায় আমি আবার বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, কারণ আমি বুঝতে পারছি তখন লোকজন কম থাকবে। কিন্তু আধুনিক যন্ত্রপাতি এবং ডাক্তারদের শিক্ষার স্তর শাশুকে সন্তুষ্ট করে। অবশ্যই, হয়তো ভাষাগত বাধার কারণে, বিশেষ কিছু জ্ঞানের অভাবের জন্য, যেমন আমার ক্ষেত্রে, অথবা আমাদের এখানে যারা কিছু বন্ধু আছে। মেডিকেল টার্মিনোলজি, তুমি এত গভীরভাবে প্রশ্ন করতে পারবে না। কিছু প্রশ্ন ক্রস চিহ্ন করলাম আল্লাহর কাছে, প্রার্থনা করলাম তারা সবাই সঠিকভাবে বুঝেছে। এই ফার্মেসিতে তুমি অ্যান্টিবায়োটিক বা ব্যথানাশক পাবে না। ভারতে হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসা বিকশিত হচ্ছে। সাধারণ ফার্মেসিতে যেমন হাসপাতালে তুমি এটা কিনতে পারবে না, কারণ এটা কিছুটা ঐতিহ্যবাহী চিকিৎসা। সেখানে বলের মতো হোমিও নয়। এই ছেলেটা নেপাল থেকে রাস্তার খাবারের লাইনে দাঁড়িয়ে আমার কাছে তার চ্যানেল দেখাতে শুরু করলো। সে পর্যটকদের পর্বতে নিয়ে যায়, সে নিজে কখনো এভারেস্টে যায়নি। তারা তার বন্ধুর সাথে আমার চ্যানেল দেখছে। ছেলেদের আইসল্যান্ড সম্পর্কে সবচেয়ে মজার, দেখো কি ঠান্ডা, তারা বুঝতেই পারছে না মানুষ কায়রোতে কেন হাঁটতে চায়। এটা হলো খাবার যার জন্য আমি অপেক্ষা করছিলাম। তাহলে আসলে কি হচ্ছে? সে আমার রুটি খালি হাতে নিল, চা ও সাধারণ গ্লাসে ঢালা হয়েছে। যাক, আমরা পান করি। অ্যান্টিবায়োটিক, মিষ্টি ব্যাপার, শুধু অনেক দুধ এবং চিনি। কিছু খাওয়ার জন্য কিছুটা বোঝার মতো খাবার খেতে হলে কোথাও দূরে যেতে হবে, কিন্তু এখনই খেতে ইচ্ছা করছে। যখন সে এটাকে ময়লা হাতে ধরল, একদম কোন কিছু ছাড়াই, অবশ্যই খাওয়ার ইচ্ছা একটু কমে গেল। গরুর লেবেজের দিকে হাঁটা। এটার ভেতরে কি আছে বলতে কঠিন। এটা যেন বাঁধাকপি কিন্তু মিষ্টি। যদি তার ময়লা হাতের কথা না ভাবি তাহলে খাওয়া যায়। মিষ্টির রান্না একদম। মনে পড়ল কি মনে করায় স্নিকার্সের কথা। মনে কাজে লাগবে না, দাঁত তো পরিষ্কার করতে হবে এমনকি ভারতে থাকলেও। যদিও আমি কলের পানি মুখে নেওয়ার ঝুঁকি নেব না। আমরা ভারতে দাঁত পরিষ্কার করি না। কল থেকে পানি লঙ্ঘন, বাতিধর, রক্ষা করো। খাবার দোরা কাটা মুখ দিয়ে, মুখের সাথে ভাবছি কিভাবে। এবং এখানে আমি সুযোগ পেলেই হাত ধুই। ভালো যখন বাড়িতে 2 সন্তানের মা সব সময় থাকে। মুরগি আরও একটি উপকারী জিনিস। আর এই যে স্বর্গীয় আপেল, যা আমি দোকান থেকে কিনেছি। তোমার এটা শিথিল করা দরকার। হ্যাঁ, একদম শিথিল করো। এটা বাইতে খাই কিন্তু ভুলে গেছে, কিন্তু মনে পড়ে এটা খুব মিষ্টি ছিল। এখানে তেপে এমনকি উঠোনেও জন্মায়। শাকটা বিশেষ ধরনের। আমি বুঝি কেন কিছু লোক একদম নিজেকে ডাকে না। সাশার ফ্লিস ক্যাভিয়ারে ভর্তি। ভারতে এটা কেনা কঠিন। কিভাবে বেঁচে আছো? আসলে খুব ছোট ফ্রিজার, কিন্তু করতে হয়। নারকেল একদম পরিশ্রম করে আমার কাছে এটা প্রস্তুতি। কিমা নারকেল ছেলে সালাদ বিক্রি হয় তরমুজ। তাদের কোড দিয়ে পেমেন্ট করা যায়। দেখো, তার কাছে এখানে প্রিমিয়াম প্যাকেট আখো দম। ভারতে আসলে তারা প্রায় কার্ড ব্যবহার করে না, ক্যাশ ব্যবহার করে, কিন্তু সাধারণত যারা সহজ
আমার মনে হয় ডিজিটালাইজেশন অন্তত কিছু একটা করার সুযোগ ভারতের জন্য। শুনো, তাদের অনেক ধরনের সার্ভিস আছে, উন্নত এবং বিভিন্ন জিনিস। অফিসের ভবন থেকে কর্মীরা দুপুরের খাবার খেতে বের হয় ঠিক এভাবেই রাস্তার পাশে হাত থেকে। প্লেটের পরিবর্তে প্রায় কলার পাতা। সবাই এক কুঁজো থেকে পান করে। আনারসের রস দামি এবং এর সাথে আলাদা গ্লাস দেয়। পিছনে চাচা পান করছে। সুপার সুপার। ভারতীয়দের কাছে খাবার এক ধরনের পথ। খাবার সবখানে। আর্সেনির ক্যাম্পাসে একটি মেডিকেল ফ্যাকাল্টি আছে। সে বিনামূল্যে চিকিৎসা পেতে পারে। এটি সুবিধাজনক। এখানে যাওয়া কিছু করার নেই, যাতে আমাকে শহরের অন্য প্রান্তে একটি ভালো ক্লিনিকে যেতে না হয় অন্তত এখানে আসতে পারি, এবং এখান থেকে আমাকে পাঠানো হয়েছে। আমি সন্তুষ্ট। এটি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা। হাতছোড়া করে না, চিকিৎসা করে সাধারণ মানুষ, কিন্তু সম্ভবত হ্যাঁ, তোমার কাছে ছাত্রদের নিয়ে আসা হবে এবং বলা হবে, দেখো প্রদর্শনী। এটি একটি ক্লাসিক্যাল হলুদ স্কুলের আমেরিকান বাস, অর্থাৎ তোমার কাছে একটি সময়সূচি আছে কখন এটি চলে। এটি তোমাকে এখানেই খুঁজে পাবে, লোড করে এবং নিয়ে যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে নামিয়ে দেয়। তোমার খাবার এখানে ক্যান্টিনে পেমেন্ট করা আছে, কিন্তু তুমি খাও না। এটি আলাদাভাবে পেমেন্ট করা হয়, আমি খাই না। ক্যান্টিনে সবসময় বিশৃঙ্খলা থাকে, খাবার খুব মশলাদার। যদি দুইটি ভারতীয় দলের লোক একত্রিত হয়, শোরগোল। আমি একটি ইন্ডাকশন চুলা কিনেছি, পাস্তা রান্না করি, ডিম ভাজি করি, পরিজ রান্না করি ইত্যাদি। দোকান থেকে কেনাকাটা করি। সাদা হওয়ায় আমাকে 2 জনের কক্ষে রাখা হয়েছে, কিন্তু একাই থাকি। প্রতিটি কক্ষে একটি টয়লেট এবং শাওয়ার আছে, অর্থাৎ তোমার সাধারণ টয়লেটে যাওয়ার প্রয়োজন নেই। যদি এটি ভারতীয়দের সাথে সাধারণ টয়লেট হতো, তাহলে আমি একটি ফ্ল্যাট ভাড়া নিতাম। প্রতিটি জানালায় গ্রিল কেন দেখছি? সত্যি বলতে আমি জানি না। আমার ধারণা আছে যে এটি হয়তো শুকানোর জন্য হতে পারে, কারণ এখানে মূলত তুমি জিনিসপত্র ধোয়ার জন্য দাও। অর্থাৎ তুমি শুধু বেরিয়ে যাও, যদি সকাল 7টায় বাসে যাও তখন ময়লা জিনিসপত্র পাউডার সহ রেখে যাও। বিকেল 5টায় ফিরে আসো, তখন এগুলো ইতিমধ্যে পরিষ্কার, শুধু শুকাতে হবে, ইস্ত্রি করতে হবে। আর্সেনিয়া বড় লক্ষ্য স্থির করে। কয়েকটি উদাহরণ দাও, বোঝা এটি কিসের সাথে শেষ হতে পারে। এটি কিসের সাথে শেষ হতে পারে? আচ্ছা, রোমের কাছাকাছি এটি, বা মাইক্রো অর্গানিজমের সাথে কাজ, অর্থাৎ এটি কোনো ব্যাকটেরিয়া শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদার্থের সংশ্লেষণ, অথবা তাদের প্রকৃতির গবেষণা, অথবা এটি মিটোকন্ড্রিয়ায় শক্তি। শাসার পরিবারকেও ভারতে নিয়ে এসেছে উচ্চ প্রযুক্তি। তার স্বামী আইটি বিশেষজ্ঞ। আসলে এই ভবনটি এটি একটি অফিস ভবন। আমার স্বামী এখানে কাজ করেন, এই কারণেই আমরা এই পরিধির এই অংশে বাস করি, কারণ এখানে পায়ে হেঁটে 1-5 মিনিটে পৌঁছানো যায়। অস্বস্তিকর। তিনি প্রায় এখানে আসেন, কিন্তু হাঁটতে পারা যায়। আসলে এখানে তার কোম্পানি অবস্থিত। তারা একটি গ্লোবাল কোম্পানি, তাদের সর্বত্র অফিস আছে, এমন একটি বহুজাতিক এলাকায় হাজার আইটি ইঞ্জিনিয়ার কাজ করেন, আর এখানে একটি বৈদ্যুতিক খুঁটি শুধু স্কচ টেপ দিয়ে মোড়ানো। পুনর্বাসনের প্রক্রিয়ায় ছেলেদের বিভিন্ন বিকল্প ছিল, কিন্তু তারা বিশেষভাবে ভারতকে বেছে নিয়েছে। প্রথমে ব্রাজিল প্রস্তাব করা হয়েছিল, আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপর সবকিছু পরিবর্তিত হয়ে ভারত হয়ে গেল। এখানে সারা বছর আমরা একই পোশাক পরি। খুব ঠান্ডা হয়, মোজা পরা যেতে পারে, মানে তুকেরাকে জ্যাকেট এবং টুপি পরা দেখা যেতে পারে, কিন্তু সে তখনও স্যান্ডেল পরা থাকে। আমার এখানকার বাচ্চারা এমনকি সোয়েটারও পরে না। আমি সোয়েটার, প্যান্ট, শর্টস কিনি না, কিছু টি শার্ট। আমরা এখানে অর্থের ঘাটতি নিয়ে এসেছি, কারণ এখানে আয় হয় কর্মচারী। আমার স্বামী, তিনি চাকরি করেন, তবে ভারতে এটি প্রায় 4-0 আয়কর। আর বেতনও একই রকম রয়ে গেছে। বেতন আরো কম দিয়েছে, কারণ বেতন সমন্বয় করতে হয়েছিল। আমি 1000 রুপি নিয়ে যেতে পারি, নিজেকে একটি ফ্ল্যাট কিনতে পারি, সবজি কিনতে পারি, আমার জন্য যথেষ্ট হবে। সেখানে 3 লিটার সবজি স্যুপ এমন স্বাভাবিক। এগুলো ফল হবে, এটা দুধ হবে। সেখানে কিছু দই হয়তো আমি নেব। মাংস, বিশেষ করে মাংস নেই, মাংস বেশি দামি। মুরগি, এখানে সবজি, ফল সস্তা। আমি বলবো না যে আমরা এখানে কম খরচ করি, কম নয় না, কারণ আমরা এখানে তবুও চেষ্টা করি কিনতে, খুঁজতে কিছু জিনিস যা আমরা খেতে চাই। উদাহরণস্বরূপ লাল মাছ।
মাছ লবণ দিচ্ছি, ছানা তৈরি করছি, পেলমেনি বানাচ্ছি। বরু কোথায়? নেই। আচ্ছা কেন? না বরু, এটা তো একেবারেই তার নয়। ধীরে ইউরোপীয়রা ভারতীয়দের অভ্যাস গ্রহণ করছে। উদাহরণস্বরূপ, হ্যাঁ বলার জন্য ভারতে মাথা নাড়ায় না, বরং দোলায়। আমার বন্ধুরাও বলে, আমি তবুও করি। তুমি গ্রহণ করছো, আমি পারছি না। আচ্ছা, আমি বলি চল সেখানে কিছু করি, সে বলে সে বলে না। সংক্রামক মনে হচ্ছে। তুমি জানো, মনে হয় এটা ইতালীয়দের মতো অঙ্গভঙ্গি। তারা সেখানে কিছু দেখায় আরো, আর ভারতীয়দের মধ্যে এমনটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর্সেনি ভারতে এসেছিল দুর্বল ইংরেজি জ্ঞান নিয়ে। স্তর অবশ্যই বেড়েছে। আমি প্রায় পড়ি, প্রায় থেমে না গিয়ে। অর্থাৎ আগে যদি শর্ত সাপেক্ষে বৈজ্ঞানিক শুষ্ক পাঠ্যপুস্তকের পাঠ্যাংশ পড়তে হতো এবং তা বোঝার জন্য সময় নিতে হতো, এখন আমি পুরো অনুচ্ছেদ পড়তে পারি। সবকিছু এটা স্বাভাবিকভাবেই বেড়েছে, কিন্তু পারফেক্ট ইংলিশের কাছাকাছি। তুমি কি তাদের যোগাযোগের ধরন গ্রহণ করছো? যোগাযোগের ধরন যেমন উচ্চারণ আমি চেষ্টা করি না গ্রহণ করতে, কারণ যদি এটা মিশ্রিত হয় ভারতীয় এবং রাশিয়ান উচ্চারণের সাথে, তাহলে আমার থেকে সবাই দূরে থাকবে। তাহলে শিক্ষকরা কেমন শোনায়? শিক্ষকরা আসলে স্বাভাবিক না। এখানে উচ্চারণের মজার ব্যাপার আছে। যত কম বয়সী ব্যক্তি এবং যত বেশি তার শিক্ষা, তত কম তার উচ্চারণ থাকবে। শিক্ষকরা তারা বলে লেকচারগুলো খুব পরিষ্কারভাবে দেয়। ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষদের নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলতে হয়। শুধুমাত্র ইংরেজি ভাষা পুরো দেশে উপনিবেশিক সময় থেকে প্রচলিত। এইসব মানুষ ইংরেজিতে পড়াশোনা করে, তাই না? তারা নিজেদের মধ্যে তারা কানাডায় কথা বলে। এখানে প্রতিটি রাজ্যের নিজস্ব ভাষা আছে এবং উত্তর ও দক্ষিণের ভাষা সম্পূর্ণ ভিন্ন। আচ্ছা, সত্যি বলতে এখানে দক্ষিণী এবং উত্তরীদের সাথে সম্পর্কগুলো বেশ, আমার মনে হয়, বিচ্ছিন্নতাবাদী ধরনের, অর্থাৎ তাদের মধ্যে কিছুটা দ্বন্দ্ব আছে। আর্সেনি এখানে রাশিয়ান বন্ধু পেয়েছে যারা তারাও ছাত্র। তারা সিনেমা দেখতে এসেছে। এখানে তারা লাইব্রেরিতে বই বেছে নিচ্ছে, আর সম্প্রতি তারা একসাথে গোয়া রাজ্যের রিসোর্ট এলাতের বাসে গিয়েছিল। এই চমৎকার জায়গাগুলোর উপর আমি একটি পর্ব করেছি। গোয়া আমার চ্যানেলে বন্য এশিয়ার উপর অনেক পর্ব আছে। এই ভিডিওটির পরে সেগুলো দেখো। সাশার আবাসিক কমপ্লেক্সে এখন আগের চেয়ে কম ইউরোপিয়ান বাস করছে। মূলত সবাই ভারতীয়। আগে এখানে অনেক রাশিয়ান ছিল, কারণ পাশের আবাসিক কমপ্লেক্সে অফিস ছিল এবং এখানে সব প্রাক্তন সহকর্মীরা বসবাস করত। কিন্তু পরে এমন হলো যে কারো চুক্তি নবায়ন করা হয়নি। কারো কাছে এটা ভালো লাগেনি। কখনো কখনো অনেক বিষয়ে সত্যি অবাক করে দেয়, বিশেষ করে যারা এশিয়ার দেশগুলোতে কম ভ্রমণ করেছে। শিশুদের বোঝানো সম্ভব ভারতের উদাহরণ দিয়ে। যদি কোনো শিশু পড়াশোনা না চায়, এখন সে সেখানে লেখার অনুশীলন করব না, সমস্যাগুলি সমাধান করব না, তুমি বলো কোনো সমস্যা নেই, স্কুলের টাকা বন্ধ করছি, এবং নিজেকে এভাবেই নির্ধারণ করি। এই সেই মহিলা যিনি আবর্জনা পরিষ্কার করেন, পাতা পরিষ্কার করেন। এটি একটি খুব প্রয়োজনীয় এবং উপকারী পেশা। একদম হঠাৎ করে হক এবং যেন শান্ত। আবারও প্রশ্ন আসে যে আসলে জীবনে যা ঘটে তার জন্য কৃতজ্ঞ থাকুন। তা বাবা মা যা দিতে পারেন তার উপর নির্ভর করে না। কারণ আপনি একটি ভালো স্কুলে যান, কেউ কেউ একটু খারাপ স্কুলে যায়, কিন্তু তবুও স্কুলে যায়। আরেকটি ছেলে, ধরুন 1 বছর বয়সী, সে তার সামনে টেনে নিয়ে যাচ্ছে। এই সেই 2 চাকার ট্রলি যেখানে সে কিছু বাদাম বিক্রি করছে, কিছু তুচ্ছ জিনিস। সে স্কুলে যায় না, সে রাস্তার ধারে কিছু বিক্রি করে। আপনারা কি বিরক্ত হননি? সব ময়লা থেকে আমাদের যথেষ্ট হয়েছে, সময় হয়েছে আরো দূরে যাওয়ার। যতক্ষণ কাজ আছে সব ঠিক আছে, আমরা এখানে আছি। আমরা বিকল্প বলি কোথাও যাওয়ার। আচ্ছা, ইউরোপের দিকে আমরা অন্য এশিয়ান দেশগুলি বিবেচনা করছি না। আমাকে এমন ছবি ছাড়া হোটেল থেকে ছাড়পত্র দেয় না। এটাই আমার খ্যাতির মুহূর্ত এবং ইউটিউব চ্যানেলের সাথে এর কোনো সম্পর্ক নেই। হোটেল থেকে বের হওয়ার সময় আবার লোকজন আমার কাছে আসে, তবে এবার ছবি নয়, বরং কয়েনের জন্য। তুমি গিয়েছিলে, আমি দেখছিলাম, কিন্তু খুব সন্তুষ্ট ছিলাম না। আমি কৃপণ, ভিক্ষুকদের সাহায্য করি কেবল ক্যামেরা থাকলে। বিমানবন্দরে যাওয়ার পথে আমি অনন্তকাল ধরে বেঙ্গালুরু এবং অনন্ত বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। এমন এক বিষয়ের সাথে আমরা যাত্রা করছি, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নেই।
ময়লা, আবর্জনা, মানুষ গাড়িতে ঘুমাচ্ছে, কিন্তু মনে হচ্ছে আমি একটু ভারতকে মিস করব যখন এই সব থেকে বিশ্রাম নেব এবং নিজেকে পরিষ্কার করব। ভয় লাগে যখন পাশে বিশাল 3 তলা ট্রাক চলে এবং ভয়ানক মজার হয় যখন রাস্তার অন্য পাশে বিশাল ব্যানারে গোঁফের বিজ্ঞাপন এবং কম নয় এমন আডম্বরপূর্ণ জন্মদিনের শুভেচ্ছা। শহরে আমি শেষ যে জিনিসটি দেখব তা হলো বিশ্বের অন্যতম উঁচু ব্রোঞ্জের মূর্তি, 3 মিটার এবং 4 টন ওজনের তলোয়ার। আগলাতে ভারতের বিষয়ে আমি আবার ফিরে আসব ভিডিও করতে, তাই সর্বত্র ভূভাকে অনুসরণ করো। কারমানোধা, বিদায়।